এনবিআরটা আসলে কি করে? আমাদের গভর্নমেন্টের যদি দেখেন যে একটা ডিপার্টমেন্ট হলো কি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এর আন্ডারে হলো ইন্টারনাল রিসোর্স ডিভিশন, তার আন্ডারে থাকে জাতীয় রাজস্ব বোর্ড। এই জাতীয় রাজস্ব বোর্ডকে আবার তিনটা উইং এ ভাগ করা হয়। একটা হলো কাস্টমস উইং, যেখানে আপনার বিভিন্ন পোর্ট থেকে ইম্পোর্টের এগেনস্টে ডিউটি গুলো আদায় করা হয় বা এক্সপোর্ট গুলো হয়। আরেকটা হলো ভ্যাট উইং, যেটা স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট বা মূসক নামে আমরা চিনি, এটা আলাদা একটা উইং। আরেকটা হলো ইনকাম ট্যাক্স উইং। আমরা যেরকম একটা প্রতিষ্ঠানে উইং ভাগ করা থাকে, এইচআর, অ্যাকাউন্টস, পার্সেল, সাপ্লাই চেন, এরকম। সো আমি এটাকে যদি কম্পেয়ার করি যে আমাদের এনবিআরও তিনটা উইং, একটা উইং কাস্টমস, একটা ভ্যাট, আরেকটা হলো ইনকাম ট্যাক্স। এই তিনটার মধ্যে আবার দুইটা উইং খুব ক্লোজলি কাজ করে। যেরকম কাস্টমস এবং ভ্যাট, এদের অফিসার কাস্টমস থেকে আবার ভ্যাটে আসে, ভ্যাট থেকে আবার কাস্টমসে যায়। কিন্তু ইনকাম ট্যাক্সের কোনো অফিসার ভ্যাটে আসে না, কাস্টমসেও আসে না। তো আমরা এটাকে আবার ইনিশিয়ালি দুইটা ভাগে ভাগ করতে পারি যে এনবিআর, একটা হলো ভ্যাট এন্ড কাস্টমস আর একটা হলো ইনকাম ট্যাক্স। বাট তিনটাকেও আমরা আলাদা ভাগ করতে পারি যে কাস্টমস, ভ্যাট উইং এবং ইনকাম ট্যাক্স উইং। তাহলে এনবিআর এর ফরমেশনটা কি? জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান হলেন একজন চেয়ারম্যান, বর্তমানে যিনি আব্দুর রহমান এফসি। তো এই চেয়ারম্যানের আন্ডারে যে বোর্ড থাকে, বোর্ডে একাধিক মেম্বার থাকে। কাস্টমস উইং এর কিছু মেম্বার থাকে, ভ্যাট উইং এর কিছু মেম্বার থাকে, ইনকাম ট্যাক্স উইং এর কিছু মেম্বার থাকে, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের কিছু মেম্বার থাকে। তাদেরকে নিয়েই মূলত এনবিআর এর বোর্ডটা গঠিত হয়। এবং এই বোর্ডে আমাদের কি কাজ? আমরা এই যে করদাতা, আমাদের বোর্ডের সাথে কোন ধরনের কাজ থাকতে পারে? হ্যাঁ, আপনার বিভিন্ন এক্সামশন, হ্যাঁ, তারপরে অ্যাড ভ্যালোরাম প্রসেসে যদি আপনি কোনো কিছু নিশ্চিত হতে চান, এই জিনিসগুলো বোর্ড থেকে হয়। বিভিন্ন পলিসি, বিভিন্ন ভ্যাট রেট চেঞ্জ করা, এই যে কাজগুলো রিসেন্টলি যেমন একটা অধ্যাদেশ জারি হলো বা বিভিন্ন সময় এসআরও গুলো জারি হয়, এগুলো বোর্ড করে। যদি আপনার প্রতিষ্ঠানের জন্য স্পেসিফিক এরকম কোনো এসআরও অথবা কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় যেটা আপনি নিশ্চিত হতে পারছেন না, অথবা আপনি কোনো একটা পণ্য আমদানি করবেন, এর এইচএস কোড আপনি নিশ্চিত হতে চাচ্ছেন, বা আপনার এটার ডিউটি রেট নিশ্চিত হতে চাচ্ছেন, তাহলে আপনি সরাসরি এনবিআর এ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার থ্রুতে এটা নিশ্চিত হওয়ার জন্য আপনি চিঠি দিতে পারেন বা ওখান থেকে অব্যাহতি সার্টিফিকেট নিতে পারেন। এই কাজগুলো মূলত এনবিআর এ হয়। এগুলা একেবারেই ছোট করদাতার জন্য নগণ্য, এগুলা খুব একটা বেশি থাকে না। তাহলে এই এনবিআর একজন মেম্বার তার অফিসটা কিভাবে পরিচালনা করে? প্রতিটা মেম্বারের আন্ডারেই আবার দেখা যায় একজন ফার্স্ট সেক্রেটারি থাকে, একজন সেকেন্ড সেক্রেটারি থাকে এবং সেকশনের বাকি অফিসাররা থাকে। ওই ফার্স্ট সেক্রেটারি সচরাচর জেসি থেকে শুরু করে এডিশনাল কমিশনার পর্যন্ত হয়। সেকেন্ড সেক্রেটারি এসি থেকে ডিসি পর্যন্ত হয়। এবং সেকশনে অন্যান্য অফিসাররা থাকতে পারে, কোনো এআরও থাকে, আরও থাকে, অথবা আমাদের কম্পিউটার অপারেটর, হোয়াট এভার, এরকম কিছু অফিসার থাকে। তাহলে এনবিআর টোটালি একটা বোর্ড, তার বোর্ডটা তার মতো করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। এই বোর্ড সরাসরি রাজস্ব আদায়ের সাথে জড়িত না। এই বোর্ডের আন্ডারে আবার কতগুলা কমিশনারেটে ভাগ করে দেওয়া আছে, মূলত কর আদায়ের জন্য, ট্যাক্স ডিটারমিনেশনের জন্য। মূলত সর্বময় ক্ষমতার মালিক হলেন কমিশনার। কমিশনারের কাছ থেকেই সকল ক্ষমতার উৎপত্তি হয়। প্রতিটা, যেমন আমাদের বাংলাদেশকে 64টা বা 65টা ডিস্ট্রিক্টে ভাগ করা হয়েছে, ঢাকা সিটিকে দুইটা সিটিতে ভাগ করা হয়েছে, কিসের বেসিসে? এরিয়া বেসিসে। ঠিক আমাদের পুরা বাংলাদেশকে এরিয়া বেসিসে, পাশাপাশি ওই এরিয়ার করদাতার সংখ্যার উপর নির্ভর করে, ট্যাক্স পেয়ারের উপর নির্ভর করে এটাকে টোটাল 12টা কমিশনারেটে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটা হলো এলকিউ। এই 12টা কমিশনার, যেমন ঢাকাকে 4টা কমিশনারে ভাগ করে দেওয়া আছে, ঢাকা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ঢাকার বাইরে যদি দেখেন যে যেমন কুমিল্লা কমিশনারেট, ওখানে আছে কুমিল্লা জেলা আছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আছে, চাঁদপুর জেলা আছে, নোয়াখালী জেলা আছে, লক্ষ্মীপুর জেলা আছে, ফেনী জেলা আছে। এই 6টা 7টা জেলা মিলায়া হলো ওখানে আবার কুমিল্লা কমিশনার। কিন্তু ঢাকায় দেখেন একটা জেলার মধ্যে একাধিক কমিশনার, কারণ এখানে প্রতিষ্ঠানের সংখ্যা বেশি, এখানে করদাতার সংখ্যা বেশি, এই জন্য এখানে কমিশনারেটটা বেশি। এবার এই কমিশনারেটে কিভাবে কাজ করে? কমিশনারেটে আমাদের কি কাজ? কোনো কর নির্ধারণ যদি হয়ে থাকে, কোনো এরিয়ার যদি প্রয়োজন হয়, এই কাজগুলা, বিচারিক কাজগুলো মূলত কমিশনার অফিসে হয়, বা অডিট কমিশনারেট অফিসে হয়। কোনো ধরনের এক্সামশন সার্টিফিকেট লাগবে, এটা কমিশনারেট অফিসে হয়। তাহলে কমিশনারেট অফিসের সাথে আমাদের এই রিলেটেড কাজ হলেই আমাদেরকে কমিশনারেট অফিসে যেতে হয়। এবার কমিশনার তার অফিসটাকে, তার যে নিজস্ব অফিস, এই অফিসটাকেও কিন্তু সে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করে। কিরকম? তার একটা অডিট
ডিপার্টমেন্ট থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থাকে, সহগ ঘোষণা কমিটি থাকে আলাদা। হ্যাঁ, রাজস্ব পর্যালোচনা কমিটি আলাদা থাকে, এরকম তার কমিশনারেটেই একাধিক এডিশনাল কমিশনার অথবা একাধিক জয়েন্ট কমিশনার, একাধিক ডেপুটি কমিশনার, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার, একাধিক আরো এর সমন্বয়ে সে তার নিজস্ব একটা অফিসে মেনটেন করে, যেখানে অডিট কার্যক্রমগুলা বা বিচারিক কার্যক্রমগুলা, রাজস্ব পর্যালোচনা, হ্যাঁ, সহগ যাচাই, এই কাজ যাবত এগুলা ওখানে হয়। কিন্তু এই কমিশনারেটের তার মূল অফিসের বাইরেও তার অধিক্ষেত্র এরিয়াটা, যেমন ঢাকা পূর্ব, এই অধিক্ষেত্র এরিয়া, তাদের কমিশনারেট অফিস হলো ন্যাশনাল স্পোর্টস বিল্ডিং, যেটা পল্টন মোড়ে, দৈনিক বাংলা মোড়ে। কিন্তু তার আন্ডারে অনেকগুলা ডিভিশন ভাগ করে দেওয়া আছে, ডেমরা ডিভিশন, সূত্রাপুর ডিভিশন, শ্যামপুর ডিভিশন, সিমরাইল, তারপরে আপনার নরসিংদী, তারপরে তাজপুর, এরকম কতগুলা ডিভিশনে ভাগ করে দেওয়া আছে। তাহলে ডিভিশনটা কিভাবে ভাগ করছে, এটাও আবার তার সাব এরিয়া এরিয়া বেসিসে ভাগ করছে। ডিভিশনাল অফিসও বিভাগীয় কর্মকর্তা নামে একজন কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত হন, যার পদমর্যাদা হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে জেসি পর্যন্ত, মানে জয়েন্ট কমিশনার পর্যন্ত। তারা, যারা বিসিএস থেকে সরাসরি ক্যাডার হিসেবে জয়েন করে, তারা সর্বনিম্ন পদ অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু হয়, মানে সে বিভাগীয় কর্মকর্তা দিয়ে তার কর্মজীবন শুরু করে। বাট আরো আরো থেকেও পদোন্নতি পেয়ে কেউ কেউ বিভাগীয় কর্মকর্তা হয় বা এসি হয়, ডিসি হয়, হইতে পারে। তাহলে এই প্রতিটা ডিভিশনে তার এরিয়ার যতগুলা প্রতিষ্ঠান আছে বা ডিভিশনাল কর্মকর্তা, তার নিজের একটা অফিস আছে, ওখানে তার আন্ডারে বিভিন্ন আরো থাকে, তারও আবার সাব কমিটি থাকে, সহগ যাচাই কমিটি, আইন বিচার শাখা। হ্যাঁ, তার অফিসের এই কার্যক্রমগুলো জানার জন্য এখানেও কিন্তু আরো অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, এই ধরনের থাকতে পারে। তাহলে ডিভিশনাল কর্মকর্তার কাছে আমাদের কি কাজ, সেটাও আমাদেরকে জানতে হবে। যেমন আপনাকে বিল নিবন্ধনটা ফাইনালি অ্যাপ্রুভ করে ডিভিশনাল কর্মকর্তা, মানে বিভাগীয় কর্মকর্তা বিন ইস্যু করে। বিন বন্ধ করতে গেলেও ওখানে, কোনো তথ্য পরিবর্তন করতে গেলেও ওখানে যাইতে হয়, সহগ ঘোষণা করলেও ওখানে যাইতে হয়। তার মানে আপনি একজন করদাতা হিসেবে আপনার অনেক কাজই কিন্তু বিভাগীয় কর্মকর্তার সাথে থাকে। এই বিভাগীয় কর্মকর্তার অফিসটা অনেক সময় সার্কেল অফিস সহ একই বিল্ডিং এ হয়, আবার অনেক সময় বিভাগীয় কর্মকর্তার অফিস থাকে এক জায়গায়, সার্কেল অফিসটা থাকে আরেক জায়গায়, সেটা হইতে পারে। তাহলে এই বিভাগীয় কর্মকর্তা তার অধিক্ষেত্রের এরিয়াটাকে আবার কয়েকটা সার্কেলে ভাগ করে। এই প্রতিটা সার্কেলের প্রধান হয় একজন রাজস্ব কর্মকর্তা, যারা এআরও থেকে, মানে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার থেকে পদোন্নতি পেয়ে রাজস্ব কর্মকর্তা হয়। আর অ্যাসিস্ট্যান্ট রাজস্ব কর্মকর্তা নিয়োগ হলো বিসিএস থেকে নন ক্যাডার যারা, তারা সরাসরি ওখানে নিয়োগপ্রাপ্ত হয়। আবার তাদের ইন্টারনাল নিয়োগ থেকেও পদোন্নতি পেয়েও কেউ অ্যাসিস্ট্যান্ট রাজস্ব কর্মকর্তা হইতে পারে। তাহলে আমার প্রতিটা সার্কেলের প্রধানকে এক একজন রাজস্ব কর্মকর্তা। এই রাজস্ব কর্মকর্তার অফিসেও কিন্তু আবার আমাদের অনেকগুলা রেঞ্জ ভাগ করা থাকতে পারে। যেমন আমাদের একটা সার্কেল বলি, গুলশান এক সার্কেল। এই গুলশান এক সার্কেলের মধ্যে 5 জন এআরও আছে, তাহলে এই 5 জন এআরও কে তার এরিয়াটাকে আবার 5টা ভাগে ডিভাইড করে দেওয়া থাকে। তাহলে ওই প্রতিটা সার্কেলের প্রতিটা রেঞ্জের প্রধান হলো একজন সহকারী রাজস্ব কর্মকর্তা এআরও। তার আন্ডারে সিপাহী থাকে, বিভিন্ন কম্পিউটার অপারেটর থেকে অফিস সহকারী বিভিন্ন কর্মকর্তা থাকতে পারে। তো সেক্ষেত্রে তাহলে সার্কেলে আপনার কি কাজ? ইউজুয়ালি আপনি যখন কোনো একটা রিটার্ন দাখিল করবেন, আপনাকে সার্কেলে রিটার্ন দাখিল করতে হয়। আপনার কোনো প্রতিবেদন প্রয়োজন হয়, সার্কেলে যাইতে হয়। বা আপনার অডিটের সময় যদি আপনার কোনো কিছু পুনর্পর্যালোচনা বা যাচাইয়ের প্রয়োজন হয়, দেখা যায় সার্কেল থেকে এগুলা করা হয়। অথবা সার্কেল, আপনি রিটার্ন সাবমিট করলেন, সার্কেল এগুলাকে রিভিউ করে, পর্যালোচনা করে আপনার কোনো বকেয়া বা আপনার কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, কর ফাঁকি আছে কিনা উদ্ঘাটন করে মামলা করার চেষ্টা করে। অথবা সার্কেল থেকেই আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় ভিজিটে আসে, আপনার জিনিসগুলা পর্যালোচনা, এই কার্যক্রমগুলো চলে। এই আলোচনাগুলো আমাদের কেন প্রয়োজন? আপনি দেখবেন যে আমরা কি একটা অফিসে গেলেই কাজটা কার কাছে আমরা জানতে পারি না। তাহলে আপনি যদি একজন নিবন্ধিত মূসক প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে থাকেন, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ, আমি রিটার্ন দাখিল করবো ম্যানুয়ালি। তাহলে আমি কার কাছে যাব? আমাকে যাইতে হবে, আমার সার্কেল চিনতে হবে, ওই সার্কেলের আমার রেঞ্জও জানতে হবে, আমার এরিয়ার অফিসারকে, তাকেও আমার আইডেন্টিফাই করতে হবে। তাহলে এগুলো কিভাবে আইডেন্টিফাই করবো? এগুলো আইডেন্টিফাই করার জন্য আপনার বিনের লাস্টের 4টা ডিজিট দেখে আপনি ইউজুয়ালি কমিশনারেট এবং ডিভিশন আইডেন্টিফাই করতে পারেন, অথবা আপনার বিন সার্টিফিকেটের উপরে লেখা থাকে। কিন্তু সার্কেল জানার জন্য আপনাকে ভ্যাট অনলাইন সিস্টেমে লগ ইন করলে ওখান থেকে
আপনি সার্কেল দেখতে পারেন, অথবা আপনি ওই ডিভিশন থেকে বা ওই সার্কেলে গিয়ে আপনার ঠিকানা বললে ওনারা আপনাকে রেঞ্জটা নির্দিষ্ট করে দেয় যে হ্যাঁ আপনার রেঞ্জটা এই অফিসারের আন্ডারে। তখন আপনি তার কাছে যে রিটার্ন দাখিল করবেন, অথবা আপনি একটা সহগ ঘোষণা করবেন। আপনি যদি নাই জানেন যেটা কার কাছে দিবে, আপনি দেখা যাবে সার্কেলে যেয়ে ঘুরবেন, অথবা আপনি কমিশনের অফিসে চলে গেলেন, অথবা আপনাকে কাস্টমস থেকে বললো যে একটা প্রত্যয়নপত্র লাগবে ভ্যাটের। কারণ কে দিবে এটা? এটা কি রাজস্ব কর্মকর্তা দিবে, সার্কেল প্রধান? এটা কি কমিশনার দিবে নাকি বিভাগীয় কর্মকর্তা দিবে? তাহলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে।